আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে 4.1 এই অধ্যায়টা শেষ হওয়ার পরে তোমাদের সবচেয়ে যে কনফিউজ যে অধ্যায়টা বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে ত্রিকোণমিতি অনুশীলনী 9। তো আজকে আমি 9 নিয়ে একটু আলোচনা করব, ত্রিকোণমিতির একটি পরিচয় পর্ব ছাড়বো, আর কিছু সূত্র নিয়ে কিভাবে আসলে সূত্রগুলো একটু আলোচনা করব। তার আগে ত্রিকোণমিতির পরিচয় দেওয়ার আগে আমি তোমাদেরকে বারে বারে যে কথাটা বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই তাদের রিকোয়েস্ট করতেছি এখনই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে অন করে দাও, যেন পরবর্তী ক্লাসগুলো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো এখন আমি শুরু করব ত্রিকোণমিতির পরিচয় পর্ব। তো ত্রিকোণমিতির পরিচয়, ত্রিকোণমিতি বলতেই কিন্তু আমরা সাধারণত বুঝে থাকি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা। তো সমকোণী ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সাধারণত সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা আমরা সাধারণত ভেবেই নিই যে ত্রিকোণমিতির আলোচনা মানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে। আর আমরা চোখ বুঝলেই কিন্তু ত্রিকোণমিতির যে সমকোণী ত্রিভুজটা, এটা কিন্তু আমরা যেখানে সেখানে একটা ত্রিকোণমিতির যেই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটা কিন্তু আমরা যেখানে সেখানে একটা কল্পনার মাধ্যমে নিয়ে আসতে পারি। যেমন আমরা যদি মনে করি যে একটা গাছ দাঁড়িয়ে আছে আর রাস্তা আছে, আর আমরা গাছ থেকে রাস্তার আমি যেখানে দাঁড়িয়ে আছি আর গাছের মাথা যেখানে আছে সোজা, সেই বরাবর যদি আমি একটা রেখা কল্পনা করি, তো গাছ থেকে গাছের পাদদেশ মানে মাটি থেকে আমার এখান থেকে যে শেপটা হয় সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এরকম তো আমরা সাধারণত ত্রিকোণমিতি নিয়ে সর্বপ্রথম যারা আলোচনা করছে এবং ব্যবহার করছে তারা হচ্ছে গ্রিক এবং ব্যাবিলনীয় ও মিশরীয়রা। ত্রিকোণমিতি নিয়ে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছে এবং আলোচনা করছে, ব্যবহার করছে। তারা ত্রিকোণমিতির এই বিভিন্ন সূত্র বা কৌশল ব্যবহার করে তারা কিন্তু নদীর প্রস্থ মেপেছে। আবার হচ্ছে তারা কিন্তু বিভিন্ন যে মহা আকাশ আছে সেখানে কিন্তু চন্দ্র সূর্য দূরত্ব কিন্তু তারা এই পদ্ধতিতে মেপেছে। এছাড়া তারা যা করছে সেটা হচ্ছে যেমন মিশরীয় কিন্তু ভূমি যে জরিপ আছে, ভূমির দৈর্ঘ্য প্রস্থ মাপা কতটুকু আছে, ক্ষেত্রফল নির্ণয় করা, এটাও কিন্তু তারা এই ত্রিকোণমিতির কৌশল দিয়ে নির্ণয় করত। তো এটা হচ্ছে ত্রিকোণমিতির পরিচয়। আর আমরা যেখানে সেখানে যেই আমাদের বাড়ি ঘরের যেই জমির যেই মাপ, এটাও কিন্তু আমরা ত্রিকোণমিতি দিয়ে সাধারণত করে থাকি। এখন যেই কথাটা আমি বলবো, ত্রিকোণমিতির সবচেয়ে যে সর্বপ্রথম শব্দটা ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রি শব্দটা সাধারণত গ্রিক শব্দ। এখানে তিনটা আমি লিখে রেখেছি, তোমরা দেখছো, তিনটা শব্দ মিলে এই শব্দটা তৈরি হয়েছে। তো ট্রাই অর্থ হচ্ছে তিন, আর গণ শব্দের অর্থ হচ্ছে ধার মানে বাহু, আর মেট্রন শব্দের অর্থ হচ্ছে কিন্তু পরিমাপ। এই তিনটা দিয়ে দেখা গেল আমরা তিনটি ধারের পরিমাপ মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তো এইটা হচ্ছে আমরা ধার, তিনটা বাহু নিয়ে আলোচনা। তো আমরা তিনটা বাহু যেহেতু বলেছি, আর এই ত্রিকোণমিতি মানেই বলেছি সমকোণী ত্রিভুজের আলোচনা। তো আমরা দেখব সমকোণী ত্রিভুজের, যেহেতু ত্রিভুজ মানেই তিনটা বাহু, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোন বাহুটাকে কি বলে এটা আমরা একটু দেখব। তো আমরা যদি এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকাই, এই সমকোণী ত্রিভুজের আমরা দেখতেছি তিনটা বাহু আছে। তো তিনটা বাহুর ভিতরে আমরা, এটা সবাই পরিচিত, আমরা জানি যে বাহুটা বাঁকা হয়ে আছে এটা আমরা সাধারণত বলি এটা অতিভুজ, বা সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। আর লম্ব আকারে যেটা থাকে সেটা লম্ব বা বিপরীত বাহু। আর মাটির সাথে যেটা আছে আমরা সাধারণত ভূমি বলি, ভূমিটাকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে সন্নিহিত বাহু বা সন্নিহিত। তো এখানে আমরা যেটা দেখব, 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা আছে, এখানে কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়েছে। এখানে আমরা যেহেতু বলেছিলাম 90 ডিগ্রি যে ত্রিভুজের কোণ থাকবে সেটাকে আমরা সমকোণ বলবো, আর সেই ত্রিভুজটাকে বলবো হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সেই ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ এই কারণেই, যেহেতু তিনটা কোণ আছে, এখানে তিনটা কোণের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তোমরা আরেকটা কথা মনে রাখবা যে তিনটা কোণ একটা ত্রিভুজে থাকে, এই তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি মানে দুই সমকোণ। তো এখানে যেহেতু 90 ডিগ্রি আছে, আর বাকি আমাদের এই যে কোণটা আছে এই কোণটাও কিন্তু দুটার যোগফল কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তো আমাদের এই ত্রিভুজে যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রিটা আছে, 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে এটাকে বলা হয় অতিভুজ।
অতিভুজ। আর এই যে আমি বলেছিলাম আমি যদি এটা গাছ মনে করি আর এটা আমি রাস্তা, এখানে আমি দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু এই গাছ এখানে কিন্তু একটা কোণ তৈরি করেছিল আমার সাথে। এই যে কোণ যে তৈরি করলো, এই কোণ তৈরি করলো, এই যে কোণের ভিত্তিতে যে কোণটা আমি কল্পনা করে নিছি, এই কোণের যে বিপরীত বাহু, এটাকে বলা হয় হচ্ছে বিপরীত বাহু, অথবা আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে লম্ব। আর এই বিপরীত বাহুটা এই যে কোণ তৈরি করলো, এই কোণ তৈরিকারীর যে রেখা আছে, এই রেখাকে বলা হয় সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, অথবা আমরা আরেকটি নামে ডাকতে পারি সেটা হচ্ছে ভূমি। তো আবার বলতেছি, কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু, আর যে কোণটা তৈরি করছে যে রেখা অংশ সেটাকে বলা হয় সন্নিহিত বাহু বা ভূমি, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের আমরা দেখলাম কোনটা হচ্ছে ভূমি, কোনটা লম্ব আর কোনটা অতিভুজ। এখন আমরা দেখব এখানে যে কোণের ভিত্তিতে আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, যে আলোচনা আছে সেটা আমরা করব। সেই কোণের ভিত্তিতে আমরা যদি এটা মনে করি যে এটা আরেকটি সমকোণী ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি গেছে, আমরা এটা এ বি সি মানে এবিসি সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিলাম। এখন আমরা দেখব এখানে কিন্তু সূক্ষ্মকোণ আছে দুইটা, একটি এ সূক্ষ্মকোণ আর হচ্ছে সি সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের ভিত্তিতে আমরা ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্রগুলো আলোচনা করব। তো এই সূক্ষ্মকোণ কিন্তু দুই জায়গায় যেহেতু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূক্ষ্মকোণ দুই জায়গা দিয়ে দুই রকম আলোচনা করতে পারি। তো এই সূক্ষ্মকোণগুলোকে সাধারণত আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে আমরা আলফা বলে ডাকি, তারপর হচ্ছে বিটা হিসেবে পরিচয় করে দিয়েছেন। এটা গ্রিকরা এই প্রতীকগুলো ব্যবহার করেছেন, আলফা, বিটা, গামা। আমি একটু লিখে রাখি এখানে তাহলে তোমাদের সুবিধা হবে। আলফা, তারপর হচ্ছে বিটা, এরপর হচ্ছে গামা, তারপর হচ্ছে আমরা আলফা, বিটা, গামা। এরপর আমরা সবচেয়ে পরিচিত যেটা সেটা জানা হচ্ছে আমাদের থিটা আছে, আর একটা আছে ফাই, আর লাস্ট আমরা যেটা ব্যবহার করি সাধারণত, যেটা তোমরা দেখো না, এরপর হচ্ছে আমরা বলি থিটা। থিটাটা সাধারণত আমরা জানি এভাবে আমরা প্রতীকটা দিয়ে থাকি। তারপর হচ্ছে আমরা ফাই বলবো, ফাইটা সাধারণত এখান দিয়ে এভাবে থাকে। আর একটা হচ্ছে লাস্ট ওমেগা, এরকম এই চিহ্নটা। এই কয়টা কোণের আমরা যে এই কোণটা নির্দেশ করি, সেই কিন্তু এই কয়টা প্রতীক দিয়ে কিন্তু সাধারণত গ্রিকরা প্রকাশ করছে। এই জন্য আমরাও এই কয়টা প্রতীকের ভিতরেই সীমাবদ্ধ থাকবো। আর হচ্ছে এখানে বিশেষ করে আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা কিন্তু এই থিটাটাই আমরা বেশি ব্যবহার করি, এবং আমরা যত প্রশ্ন আসে সাধারণত এই থিটা দিয়ে পেয়ে থাকি। এছাড়া কিন্তু আমরা এই কোণের মান কিন্তু আরো দিতে পারি, এ বি সি যে কোনো প্রতীক দিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আমরা এখন দেখব একটা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে, তিনটা বাহু এই সূক্ষ্মকোণের ভিত্তিতে কোনটা আমরা কিভাবে চিহ্নিত করতে পারি, নির্দেশ করতে পারি, যেটা আমাদের মেন অঙ্ক করার জন্য কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি এই কোণটা এভাবে নিই যে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, তো এখানে আমি দিলাম হচ্ছে থিটা। তো এই থিটা কোণের ভিত্তিতে যদি আমি এই সমকোণী ত্রিভুজটা আলোচনা করি, তাহলে কিন্তু থিটা কোণটা সব সময় আমরা মাথায় রাখবো যে ভূমির সাথে যেই সূক্ষ্মকোণটা হবে, থিটা কোণটা ভূমির সাথে সব সময় থাকবে, এই ভূমিটা এখানে হবে। আর থিটা কোণের আমরা এক কথায় আমরা যে কোণের ভিত্তিতে যেটা আমরা আইকন ধরে নিব, তার বিপরীত বাহুটাকে আমরা সব সময় মনে করব লম্ব, তার বিপরীত বাহুটাকে সব সময় মনে করব হচ্ছে লম্ব। যেমন আমরা এখানে যখন থিটা কোণের ভিত্তিতে আলোচনা করব তখন কিন্তু এটা লম্ব হবে। আবার যদি এই সূক্ষ্মকোণটা আমরা থিটা মনে করতাম তাহলে কিন্তু এর বিপরীত বাহুটা ছিল এটা, তখন কিন্তু এটা হতো আমাদের লম্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যে সূক্ষ্মকোণের ভিত্তিতে আমরা এই সমকোণী ত্রিভুজটা আলোচনা করব, সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হবে লম্ব। যেমন এই সি কোণের যে কোণটা আছে, এটা যদি আমরা থিটা কোণের সাপেক্ষে আলোচনা করি, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে এবি, এবিটা হচ্ছে এখানে লম্ব। আর যে বাহুটা আছে সেটা আমাদের অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এটা দেখাতে পারি যে আমরা যদি এই থিটা কোণের ভিত্তিতে যদি আলোচনা করি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসে হচ্ছে লম্ব কিন্তু আমাদের হয় এবি, আর ভূমি কিন্তু হয় বিসি, আর অতিভুজ কিন্তু হয় অতিভুজ
অতিভুজ কিন্তু হয় আমাদের এসি। এই তিনটা বিষয় আমাদের সঠিকভাবে জানতে হবে, তিনটা বাহুকে আমাদের নির্দেশ করা শিখতে হবে, জানতে হবে যে আসলে সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। আবার যদি আমরা এই সূক্ষ্মকোণের ভিত্তিতে করতাম থিটা কোণের, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হতো এখানে লম্ব হতো কিন্তু বিসি, সেই ক্ষেত্রে হতো লম্ব সমান আমাদের আসতো বিসি, আর ভূমি কিন্তু এটা হতো, যেহেতু হচ্ছে আমাদের এটা লম্ব হয়েছে আর বাকি আছে এটা, সেই ক্ষেত্রে আমাদের ভূমি হতো হচ্ছে এবি, আর অতিভুজ যা আছে তাই, অতিভুজ হতো এসি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। একই রকম ভাবে যদি আমি এখানে অতিভুজটা আমরা একটা কথা মনে রাখবো যে পিথাগোরাস নামে একজন আমরা গণিতবিদের নাম শুনেছি, তার যেই উপপাদ্য, সেই উপপাদ্যটা কিন্তু সবচেয়ে বেশি যেটা আলোচনা করা হয়, এই জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেই উপপাদ্যটা দিয়েছে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে আমরা যখন সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহুর মান ধরবো, সেই ক্ষেত্রে কিন্তু অতিভুজের মান যেটা থাকবে তার উপর স্কয়ার করলে, আর ভূমি আর লম্বের উপর যে মান থাকবে তার উপর স্কয়ার করলে কিন্তু সমান হতে হবে। যেমন আমরা যদি এটা ধরে নিলাম এটা হচ্ছে 17, আর লম্বটা ধরে নিব হচ্ছে আমরা 8, আর এটা ধরে নিলাম হচ্ছে 15। তো এটার জন্য কিন্তু আমরা যদি আমরা করি 17 এর উপর স্কয়ার দিলে যা হবে, 8 এর উপর স্কয়ার যোগ 15 এর উপর স্কয়ার দিলে কিন্তু তাই হবে। এটাই কিন্তু পিথাগোরাস প্রমাণ করেছেন যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ক্ষেত্রে যখন আমরা এটা সূক্ষ্মকোণের ভিত্তিতে ধরবো, তখন কিন্তু আমাদের লম্ব হচ্ছে মান হচ্ছে 8, আর ভূমির মান হচ্ছে কিন্তু 15, আর হচ্ছে অতিভুজের মান কিন্তু 17। আর যখন আমরা এই থিটা কোণের ভিত্তিতে ধরবো, তখন কিন্তু লম্ব হচ্ছে আমাদের বিসি এর মান 15, আর এটা কিন্তু হবে 8, আর এটা 17ই থাকবে। আশা করি তোমরা যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের ভিত্তিতে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব যে সূত্র নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে আমরা অনেক পড়ে এসেছি যে ত্রিকোণমিতির যে অনুপাতের সূত্র, সূক্ষ্মকোণের ভিত্তিতে ত্রিকোণমিতি অনুপাতের সূত্রগুলো আমাদের মনেই থাকে না। আজকে আমরা কিভাবে শিখে মনে রাখতে পারি সহজ টেকনিকে, সেটা আমরা আলোচনা করব। তো আমরা এখন দেখব যে আসলে সূক্ষ্মকোণের ভিত্তিতে আমরা কিভাবে ত্রিকোণমিতির যে অনুপাতের সূত্রগুলো আছে সেইভাবে কিভাবে আলোচনা করতে পারি, মনে রাখতে পারি। তো আমরা প্রথমে এখানে একটা একচক্ষ বরাবর একটা রেখা নিব, যে এরকম ও এক্স নিলাম, একচক্ষ বরাবর একটা রশ্মি নিলাম। এখন যদি এই রশ্মিটাকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাই, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে আমরা যদি এদিকে ঘোরাই, তাহলে আমরা এই পথে ঘুরিয়ে এতটুকু নিয়ে আসলাম, থিটা কোণে ঘোরালাম, ঘুরিয়ে এটা আমরা ও ওয়াই পথে নিয়ে আসলাম। এখন আমাদের কিন্তু এখানে একটা সূক্ষ্মকোণ হয়ে গেছে। এখন যদি আমরা এই ও ওয়াই এর উপরে যে কোনো একটা বিন্দু নিই পি, আর পি থেকে ও এক্স এর উপরে একটা লম্ব আঁকি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হয়, আর আমরা এটা দিলাম হচ্ছে পি এম লম্ব। এখন তোমরা দেখো যে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেটা হচ্ছে এখানে আমাদের লম্ব 90 ডিগ্রি হয়েছে, আর এটা কিন্তু অতিভুজ, আর এখন এটা ভূমি, এটা কিন্তু লম্ব। সেই ক্ষেত্রে এই যে আমরা তিনটা বাহু পেলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে বাহু পেয়েছি, এই তিনটা বাহু দিয়ে কিন্তু আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত সেটা কিন্তু আলোচনা করতে পারবো। তো এখন ত্রিকোণমিতির যে 6টা আলোচনা সেটা আমরা দেখব, যে এখানে কিন্তু আমাদের একটু লিখে নিই, এখানে কিন্তু আমাদের অতিভুজ হয়েছে, অতিভুজ কিন্তু ও পি, আর ভূমি কিন্তু হচ্ছে ও এম, আর লম্বটা আছে আমাদের লম্ব কিন্তু পি এম। এই তিনটা বাহু আমরা দেখেছি, আর এই তিনটা বাহুর ওপি, ওএম আর পিএম, এই তিনটা বাহুকে তুলনা করে আমরা 6টা ত্রিকোণমিতির অনুপাতের সূত্র দেখব। তো তিনটা সূত্র আমরা দেখব, তার আগে আমি একটু বলি যে আমরা যেই অনুপাতের সূত্রগুলো দেখে এসেছি, যে সাইন থিটা, তো
তো সাইন থিটা আমরা যেহেতু এই থিটা কোণের ভিত্তিতে করছি, আমরা এখানে সাইন থিটা দিয়েছি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, এটা কিন্তু আমরা জানি। এই যে লম্ব বাই অতিভুজ এসেছে, আর এখানে কিন্তু আমরা এই থিটা কোণের ভিত্তিতে আমরা আলোচনা করি। এই থিটা বাদ দিয়ে কিন্তু শুধু যেই সাইনটা থাকে, এই সাইনের কিন্তু কোনো মূল্য নাই, কোনো কাজই নাই। আবার বলতেছি, এই কোণটাকে বাদ দিয়ে যদি এই সূক্ষ্ম কোণ যেটা আছে থিটা, এই থিটা কোণটাকে বাদ দিয়ে কিন্তু আমরা সাইনের কোনো মূল্য বা সাইনের কোনো আলোচনা বা মান আমরা নির্ণয় করতে পারবো না। সেই ক্ষেত্রে সাইন সমান আমরা এখানে দেখলাম লম্ব, আর লম্বটাই কিন্তু আমরা বলেছেন সূক্ষ্ম কোণের বিপরীত বাহু, তার মানে আমরা কিন্তু এটা আরেক নাম দিতে পারি বিপরীত বাহু। আর অতিভুজ হচ্ছে এ ও পি। তো সাইন সমান যে লম্ব বাই অতিভুজ আছে, তোমরা কিন্তু এটা অনেক রকম ছন্দে পড়েছো। আমরা যে ছন্দটা পড়েছি সেটা হচ্ছে কিন্তু যে সাগরে লবণতি, এই সূত্রটা কিন্তু আমরা দেখে এসেছি যে সাগরে লবণ অনেক বা অতি। তো এই দন্তের সাথে আমরা মনে রাখার জন্য বলি সাইন, আর লতে হচ্ছে উপরে সবসময় লম্ব হবে, আর অতে পরে লিখি অতিভুজ। এটা কিন্তু আমরা এভাবে মনে রাখার একটু চেষ্টা করি, যে যেহেতু 6টা অনুপাতের সূত্র যারা দুর্বল আছে তাদের মনে থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু এই ছন্দ দিয়ে মনে রাখলে কিন্তু আমরা ছন্দ দিয়ে মনে রাখলে আমাদের ভুল না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো সাইনের বিপরীত যদি কোসেক হয়, আমরা কিন্তু এটা পড়ে এসেছি যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা। সেই ক্ষেত্রে বিপরীত মানে অতিভুজটা উপরে যাবে আর লম্বটা আসবে আমাদের নিচে, অতিভুজ উপরে আর লম্ব আসবে আমাদের নিচে। তো এটা সাইনের বিপরীত। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই লম্ব এখানে আমাদের যে হয়েছে পি এম, আর এদিকে আছে আমাদের হচ্ছে পি এম, আর অতিভুজটা হচ্ছে আমাদের ও পি, আর এখানে কিন্তু হবে ও পি আর নিচে হবে কিন্তু পি এম। এটা দুটা গেল। আরেকটা আমরা দেখব, সেটা হচ্ছে cos থিটা সমান কিন্তু আমরা জানি, এখানে ছন্দটাকে তোমাদের লিখে দিতে তাহলে সহজ হবে, যে কবরে ভূত অনেক। সেক্ষেত্রে কিন্তু কতে কজ হয়, আর ভতে এখানে আমরা জানি ভূমি হয়, আর অতে হয় হচ্ছে অতিভুজ। এটা কিন্তু আমরা অনেক ছন্দ দিয়ে মনে রাখি, যে কতে কজ, অতে ভতে ভূত, আর অতে অতিভুজ। সেক্ষেত্রে কজ থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর এখানে কিন্তু আমাদের ভূমিটা আছে হচ্ছে ও এম, আর অতিভুজ কিন্তু ওপি। আর কজের বিপরীত আমরা জানি সেক, সেই ক্ষেত্রে কিন্তু বিপরীত মানে হচ্ছে আমরা জানি অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজটা উপরে চলে আসে, আর ভূমিটা আছে হচ্ছে আমাদের নিচে। সেই ক্ষেত্রে আমাদের ওপি ডিভাইডেড বাই হবে হচ্ছে ও এম। এইটা হচ্ছে আমাদের 4টা সূত্র। আর দুটো বাকি আছে ট্যান। তো ট্যানের ছন্দটা যদি আমি লিখি, সেটা হয় টেরা লম্বা ভূত। টতে আমরা জানি ট্যান হয়, তো ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই, আর ভতে এখানে হবে ভূমি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লম্বটা আছে পি এম, আর ভূমিটা হচ্ছে ও এম। আর ট্যানের বিপরীত আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা জানি কট। তো কট থিটা সমান কিন্তু হবে আমাদের ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। সেই ক্ষেত্রে কিন্তু ও এমটা উপরে চলে যাবে, আর পি এমটা চলে আসবে নিচে। এটা গেল হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে সূক্ষ্ম কোণ আছে, সূক্ষ্ম কোণের ভিত্তিতে যে আমরা 6টা অনুপাতের সূত্র দেখি, যে উপরে লব আর হর বিশিষ্ট যে সূত্রগুলো আমরা করেছি, এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতের সূত্র। তো এই ত্রিকোণমিতির অনুপাতের সূত্র দিয়েও কিন্তু আমরা যে সাধারণ সূত্রগুলো আছে সেগুলো তৈরি করতে পারি। তো আমরা এখন সাধারণ সূত্রগুলো দেখব কিভাবে তৈরি করা যায়। তো এখন আমরা দেখব ত্রিকোণমিতির যে সাধারণ সূত্র আছে সেগুলো কিভাবে তৈরি করা যায়। তো আমরা কিন্তু ত্রিকোণমিতির যে সূক্ষ্মকোণের 6টি অনুপাতের সূত্র সেটা দেখলাম। এখন আমরা দেখব যে এই সূত্রগুলো যে আমরা জেনে এসেছি, সাইন সমান হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 1/কোসেক। এই 1/কোসেক কিন্তু আমাদের এই যে সূত্র দিয়ে আমরা এটা পড়েছিলাম, যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা যদি করে আমরা, লম্ব হচ্ছে আমাদের পি এম, আর অতিভুজ কিন্তু ও ওপি।
সেই ক্ষেত্রে কিন্তু এই যে সাইন সমান আমরা এই সূত্রটা পেয়েছি, এটা কিন্তু একেবারে সহজ। যে সাইনের বিপরীত কিন্তু আমরা পড়েছিলাম কোসেক, তো কোসেক সমান কিন্তু আমরা উল্টা পড়েছিলাম, যে হচ্ছে কোসেক সমান কিন্তু আমরা পড়েছিলাম হচ্ছে ওপি বা হচ্ছে ও এম। এখন এই ওপি কে যদি আমরা এখানে যদি 1 দিয়ে ভাগ করে দিই এই পাশে, তাহলে কিন্তু আমাদের এখানেও 1 দিয়ে ভাগ চলে আসে। সেক্ষেত্রে কিন্তু এটা যদি আমরা উল্টায় দিই, তো আমাদের কিন্তু এরকম হয় যে 1 ইনটু পিএম ডিভাইডেড বাই ওপি। আর পিএম ডিভাইডেড বাই ওপি এটার মান কিন্তু আমরা করলাম হচ্ছে সাইন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা। এই যে আমরা এটা সমান যেহেতু সাইন লিখতে পারি সাইন থিটা, তো সাইন সমান কিন্তু আমরা পেলাম হচ্ছে 1 বাই কোসেক। সাইন সমান হচ্ছে 1 বাই কোসেক। একই রকম ভাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাইনের বিপরীত যেহেতু কোসেক, এর জন্য আমরা কোসেক পেলাম। এরপরে আছে আমাদের আরেকটি সূত্র যে কজ, কজের বিপরীত একই রকম ভাবে আমরা নির্ণয় করতে পারি 1 বাই সেক থিটা। এই দুটো হচ্ছে বিপরীত সূত্র দিয়ে গেল। আর একটা সূত্র আছে আমাদের ট্যান, যে ট্যান থিটা সমান কিন্তু আমরা জানি 1 বাই কট, এটা হচ্ছে বিপরীত সূত্র দিয়ে গেছে, তো এটা আমরা এই সাথে লিখতে পারি। আর হচ্ছে ট্যান সমান আরেকটা সূত্র আছে যে ট্যান থিটা, এটা আমি একটু দেখাই এপাশে, যে ট্যান থিটা সূত্র কিন্তু ট্যান থিটা সমান হচ্ছে সাইন বাই কস। এই সাইন বাই কসটা আমরা কিভাবে নিয়ে আসলাম, আমরা ট্যান থিটা সমান কিন্তু জেনেছিলাম লম্ব বাই অতিভুজ, তো এখানে লম্ব ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তো ভূমি এখানে কিন্তু আমাদের আছে ও এম আর লম্ব আছে কিন্তু পি এম। তো ট্যানের যে অনুপাতের সূত্র পড়েছিলাম, ট্যানের সূত্র আমরা যেটা পড়েছিলাম অনুপাতের সূত্র, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে আছে আমাদের পি এম আর ভূমি কিন্তু আছে ও এম। তো এই জায়গাটা যদি আমরা উভয় পক্ষকে যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই, এখানে অতিভুজ দিয়ে ভাগ করি, এখানে অতিভুজ দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো যে পিএম বাই ওপি, আর এখানে কিন্তু পাবো ও এম বাই ওপি। তো আমরা এখানেও এটাকেও পি দিয়ে ভাগ করেছি, এটাকেও ওপি দিয়ে ভাগ করেছি, অতিভুজ দিয়ে ভাগ করেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এতটুকুর মান থাকে হচ্ছে সাইন থিটা, আর এতটুকুর মান কিন্তু কস থিটা। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যান থিটা সমান পাই সাইন বাই কস। একই রকম ভাবে আমরা আরেকটা সূত্র পাই কট থিটা সমান হচ্ছে উল্টা বিপরীত কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই যে কয়টা সূত্র গেল, এটা সাধারণ সূত্র। আরেকটা আছে অভেদ, বা আমরা যেটা সবচেয়ে বলে থাকি হচ্ছে বর্গের সূত্র। বর্গের যে তিনটা সূত্র আছে, সেই তিনটা সূত্র, বর্গের তিনটা সূত্রকে আমরা কিন্তু আর এক কথায় বলতে পারি যে পিথাগোরাসের সূত্র। বর্গের যে তিনটা সূত্র আছে সেটাকে আমরা বলতে পারি কিন্তু পিথাগোরাসের সূত্র। যেমন বর্গের সূত্র যে সূত্র তিনটা আছে সেটা হচ্ছে, আমি কিন্তু লিখি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তো বর্গের এক নম্বর যে সূত্র যেটা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। দুই নম্বরটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তিন নম্বরটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এই তিনটা সূত্র আমরা অনুপাতে তিনটা যে বর্গের সূত্র আছে, এই তিনটা বর্গের সূত্র কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র এই কারণে বলে থাকি, কারণ পিথাগোরাসের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিছে। এই সূত্র মানে এই চিত্রটা দিয়ে আমরা কিন্তু এই তিনটা সূত্রই প্রমাণ করতে পারবো। আর এটা আমরা অবশ্যই শিখবো, এই কারণে আমাদের কিন্তু সৃজনশীল পরীক্ষায় যে প্রশ্নটা এসে থাকে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে প্রমাণ করো, যে সূত্রের সাহায্যে বা হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো। জ্যামিতিক উপায়ে মানে এরকম চিত্র দিয়ে প্রমাণ করতে বলে, জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, অথবা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান, অথবা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তো জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হলে আমরা কিভাবে করব এই তিনটা সূত্র, আমরা সেটা এখন আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, এখনো সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার
এবং কমেন্ট করবো আমাকে ক্লাসগুলো কেমন লাগলো, ভালো লাগলো না তোমাদের খারাপ লাগলো। আর বন্ধুদের মাঝে শেয়ার করে তোমরা বলতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এবং এখান থেকে যে সহজ উপায়ে সঠিকভাবে নির্ভুলভাবে সহজ টেকনিকে শেখা যায় সেগুলো তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। তো আমরা এখন দেখবো হচ্ছে জ্যামিতিক উপায়ে এই তিনটা সূত্রের প্রমাণ। তো আমরা এখন দেখব যে হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে আমরা বর্গের সূত্রগুলো প্রমাণ করতে পারি। তো আমাদের এই চিত্রটা লাগবে। তো আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে OX একটা রশ্মি নিই, OX থেকে ঘড়ির কাঁটার বিপরীত ঘুরিয়ে আমরা OY পথে নিয়ে আসছিলাম। তারপরে OY যে কোনো একটা বিন্দু P নিয়েছিলাম, P থেকে OX এর উপরে একটা আমরা লম্ব আঁকছি PM, তখন আমাদের POM কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আর এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এতটুকু কিন্তু আমরা আগেই দেখেছি। তো যদি যখন প্রশ্নে বলবে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো বর্গের যে কোনো তিনটের ভিতরে যে কোনো একটা সূত্র, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চিত্রটা আমি যেভাবে বললাম এভাবে লিখতে হবে। আমি একটু তোমাদের লিখে দেখাই যে আমরা লিখবো, মনে করি আমরা যে প্রমাণ করছি, আমরা প্রথম সূত্রটাই প্রমাণ করি। তাহলে প্রথম সূত্রটা আমরা একটু লিখে নিই, যেখানে আমরা প্রমাণ করতেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা আমরা প্রমাণ করব। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব যে মনে করি OX একটি রশ্মি, তারপরে OX রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে OY অবস্থানে নিই। OY এর উপর P একটি বিন্দু নিই, OX এর উপর PM লম্ব আঁকি। তাহলে আমরা যখন লম্ব আঁকলাম তখন কিন্তু POM একটা ত্রিভুজ হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ POM এ আমরা পিথাগোরাসের যে সূত্রটা পাই সেটা আমরা জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু আমরা এতটুকু আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা উপপাদ্য দিছে, উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এতটুকু আমরা জানলাম। সেই ক্ষেত্রে কিন্তু অতিভুজ আমাদের এখানে আছে যে OP স্কয়ার সমান ভূমিটা কিন্তু আছে লম্বটা কিন্তু আছে PM স্কয়ার, আর ভূমি কিন্তু আছে OM স্কয়ার। তো এই এতটুকু যে লাইন আমরা করলাম লাস্ট এই লাইন পর্যন্ত, এই লাইনের জন্য আমাদের যে তিনটা সূত্র আছে বর্গের, যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, cosec মাইনাস cot সমান 1, আর sec মাইনাস tan সমান 1, তিনটা সূত্রের যে কোনো একটা যদি পরীক্ষায় আসে যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করে এই তিনটার যে কোনো একটি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটার জন্যই এতটুকু প্রথমে আমাদের লিখতে হবে, একই রকম লেখা। এখন আমরা কি বানাবো সেটার উপর নির্ভর করবে এরপরে আমরা কি করব। তো আমাদের কিন্তু sin প্লাস cos আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে sin বানানোর চেষ্টা করব। তো sin বানাইতে হলে আমরা কিন্তু অনুপাতের সূত্র পড়ে এসেছিলাম যে sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো sin যদি আমরা বানাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা লাগবে, লম্ব বাই অতিভুজ। তো এই লাইনের ক্ষেত্রে আমাদের লম্ব কিন্তু এটা ছিল, আর এটাকে যদি আমরা লম্ব বাই অতিভুজ বানাই সেক্ষেত্রে কিন্তু আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিব। তো আমরা যেহেতু
একটা সমীকরণের যে কোনো একটা পদকে যেই রাশিতে আমরা ভাগ করব, আমরা কিন্তু উভয়কেই, প্রত্যেকটা পদকেই কিন্তু সেই রাশিতে ভাগ করতে হবে। তার মানে আমরা যদি এটাকে ওপি দিয়ে ভাগ করি, এটাও ওপি দিয়ে ভাগ করতে হবে, এটাকেও ওপি দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি উভয় পক্ষকে ওপি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের এখানে থাকে পিএম ভাগ হচ্ছে ওপি প্লাস ওএম ভাগ হচ্ছে ওপি। তো এখানে আমরা অবশ্যই লিখবো, আমরা উভয় পক্ষকে ওপি, এখানে কিন্তু স্কোয়ার দিয়ে ভাগ করছি, ওপি স্কোয়ার দ্বারা ভাগ করি। তো যখন ওপি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তখন কিন্তু আমাদের এরকম একটা বিষয় চলে আসলো যে এই ওপি কে যদি আমরা ভাগ করি 1 থাকে, তখন থাকে এখানে হচ্ছে 1 সমান পিএম বাই ওপি। এটা কিসের সূত্র তোমরা দেখতেছো? দেখো তো, যে পিএমটা কিন্তু এখানে আমাদের লম্ব আর ওপিটা কিন্তু অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ আর হচ্ছে থিটা কোণের ভিত্তিতে আমরা এই সমকোণী ত্রিভুজই করছি। সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ কিন্তু আমরা জানি সাইন থিটা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি হচ্ছে সাইন থিটা। আর এখানে যে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা আমরা সাইনের উপর দিয়ে দিব। তো সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। একই রকম ভাবে এটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কিন্তু আমরা সবাই জানি যে cos স্কয়ার হবে, কারণ হচ্ছে এখানে স্কয়ার আছে আর আমাদের থিটা কোণের ভিত্তিতে করেছি, তো থিটা। এখন আমরা যদি এটা এই পাশে নিয়ে চলে আসি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল। আশা করি যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো, যে জ্যামিতিক উপায়ে আমাদের প্রমাণ করতে হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এতটুকু বলেছিলাম, প্রত্যেকটা যে তিনটা জ্যামিতিক উপায়ের তিনটা বর্গের সূত্র আছে, প্রত্যেকটার জন্য আমরা এই পর্যন্ত লিখবো, তারপরে কি বানাবো সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। এখানে যদি আমাদের tan থাকতো, tan যদি যে কোনো এক জায়গায় থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা tan বানাতাম লম্ব বাই ভূমি। তো আমাদের এখানে লম্ব আছে এটা, এটা কিন্তু আমরা ভূমিতে ভাগ করলে, তিনটাকেই ভূমিতে ভাগ করলে অটো আমাদের তৈরি হয়ে যেত sec মাইনাস tan। একই রকম ভাবে কোসেক মাইনাস কটের সূত্রটাও একই রকম ভাবে প্রমাণ করা যেত। তো আজকে আশা করি আমরা যে ত্রিকোণমিতির সূত্র নিয়ে যে তোমাদের সমস্যা, সেই সূত্রগুলো আলোচনা করলাম, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর আমি যে অন্যান্য যে টেকনিক, যে সহজে মনে রাখার জন্য পদ্ধতি, ওই টেকনিকগুলো আমি খুব কম করাই। এই জন্যই যে আমরা যদি মেন যে বিষয়গুলো দিয়ে আমরা সূত্র যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অন্যান্য বিষয় মনে রাখা লাগবে না। মেন যে অঙ্কগুলো আছে বোর্ড বেস, সেই অঙ্কগুলো কিন্তু আমরা সঠিকভাবে এই পদ্ধতিতে করতে পারবো। এই জন্য আমরা ওই শর্টকাট টেকনিক যেগুলো আছে ওগুলো শিখবো না। আমাদের যেহেতু আমরা 9-10 এর সিলেবাস কমপ্লিট করব, 9-10 এ কিন্তু আমাদের বহু নির্বাচনী আছে এবং সৃজনশীল আছে। এই জন্য আমরা সঠিকভাবে বোর্ড বইয়ের যে ভিত্তিতে আমরা শিখতে পারি, সেভাবে আমরা আলোচনা করলাম আর শেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।